আভি এইটা নিব আমি। তোমার ইচ্ছা, আমার এক্সপিরিয়েন্স নাই। আভি, আচ্ছা তাহলে নিয়েই নেয়া যাক। কাকা এই ঝিনুকের ঝুমকোগুলো কত? আমি, 70 টাকা। দোকানদার, আরে কি বলেন, এত দাম এই ছোট একটা ঝুমকোর? আমি, কি মেয়েরে, ওই দিন 70 লাখ টাকার ডায়মন্ডের জুয়েলারি নর্দমায় ফেলতে চেয়েছে, আর আজ মাত্র 70 টাকার ঝুমকোর জন্য কেমন দামাদামি করছে। আমার আশুমনি সত্যিই অদ্ভুত। আভি মনে মনে, আভি 30 টাকা দাও। আমি, কি হলো, 30 টাকা কেন? উনি না বলছে 70 টাকা। আভি, আরে এখন 30 টাকায় এনেছি তো, টাকা দাও। আমি, চৌধুরী গ্রুপের সিইওর বউ হয়ে তুমি এখন দামাদামি করছো? আভি, কেন, সৌর বউরা কি দামাদামি করতে পারে না? আমি, থাক, তোমার সাথে তর্কই করব না। বলেই আভি আমাকে 30 টাকা দিল। আমিও লোকটাকে 30 টাকা দিয়ে সেখান থেকে ঝুমকোটা নিয়ে নিলাম। আমি আর আভি মেলায় টুকটাক কিছু কেনাকাটা করলাম, আর সেখান থেকে স্পেশাল একটা শোপিস কিনলাম, যা একটা ঝিনুকের উপর শামুক নিয়ে দুটি কাপল বানানো। দেখতে খুব ইউনিক, আমার খুব ভালো লাগলো, আর সেই জন্য আমি ওইটা কিনে আভিকে গিফট করলাম। এইটা আমার জন্য? আভি, না, আমার স্বামীর জন্য। আমি ভ্রু কুঁচকে, ও তাহলে তো আমারই জন্য। আভি মুচকি হেসে দিয়ে আমাকে জড়িয়ে ধরে। আমিও হাসি দিলাম। সারাদিন আমাদের ঘোরাঘুরির মধ্য দিয়ে গেল, যেন আমরা নতুন প্রেমিক প্রেমিকা। আসলে ভেবে দেখলে আমরা সত্যিই নতুন প্রেমিক প্রেমিকা। আশুমনি, আভি, হুম, আমি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আভি, কি? আমি কৌতূহল নিয়ে, আছে কিন্তু তার আগে তোমাকে চোখ বন্ধ করতে হবে। বলেই আভি আমার চোখে কালো কাপড় দিয়ে বেঁধে দিল। আমাকে নিয়ে কোথায় যাচ্ছ আভি? আমি তো কিছুই দেখতে পারছি না। আমি, চোখ বাঁধা থাকলে কেউ দেখে বোকা। আভি, তাহলে খুলে দাও। আমি, খুলে দিলে তো সারপ্রাইজ থাকবে না। আভি, তাহলে তাড়াতাড়ি নিয়ে যাও। আমি, তাহলে চুপ করে আমার সাথে চলো বলেই আভি আমাকে কোলে তুলে নিল। আভি চলো বলে কোলে তুলে নিলে আমি আভিকে শক্ত করে ধরে, কি করব? চোখ বন্ধ করে হাঁটলে যদি তুমি পড়ে যাও, তাই তোমাকে কোলে তুলে নিলাম। বলেই আভি হাঁটা শুরু করল। আভি কোথায় নিয়ে এসেছে তা তো জানি না, তবে এখানে সমুদ্রের ঢেউয়ের শব্দ স্পষ্ট শুনতে পারছি। কিছুক্ষণ পরেই আভি আমার চোখ খুলে দিল। আমি তাকাতেই ভীষণ অবাক হলাম, কারণ আমি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি আর মাথার উপর চাঁদটা আজ ভরা এবং বড়। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানের চারপাশে বড় একটা লাভ বানানো মোমবাতি দিয়ে, আর আমি সেই লাভের মধ্যে দাঁড়িয়ে আছি। আমার সামনে গোলাপের পাপড়ি না, বরং অনেকগুলো টাটকা লাল গোলাপ দিয়ে আই লাভ ইউ লেখা। আমি খুব অবাক এত কিছু দেখে। আমার চোখ দিয়ে আবারও খুশির পানি বের হচ্ছে। আমি আমার এই খুশি উপভোগ করছিলাম, তখন হঠাৎ কোথা থেকে যেন এক সুরেলা কণ্ঠে গান ভেসে আসলো। আমি গানের গলা শুনে জানার চেষ্টা করছি গানটা কে গাইছে আর কোথা থেকে গাইছে, কিন্তু আমি শুধু গানের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। আর এইখানে কোনো লোকজনও নেই, শুধু আমি একা। আভি কোথায় গেছে আমি তাও জানি না, কিন্তু হঠাৎ দেখতে পেলাম যে কয়েকটা বাচ্চা পরীদের মতো ড্রেস পরে আমার দিকে এগিয়ে আসছে।
আর ওদের হাতে অনেক রকম ফুল, কারো হাতে লাল গোলাপ, কারো হাতে হলুদ, তো কারো হাতে সাদা, আবার কারো হাতে রজনীগন্ধা, সূর্যমুখী। আরও অনেক ফুল আছে যাদের নামও আমি জানি না। গানের সাথে সাথে এক একজন এসে আমাকে একটা ফুল দিচ্ছে। সবার ফুল দেয়া শেষ হলো। তারা সবাই আমাকে ফুল দিয়ে আমার পিছনে গিয়ে দাঁড়ালো। আমি তখনও সেই মোমবাতির আঁকা লাভের মধ্যেই দাঁড়িয়ে আছি। আজ যেন আমার অবাক হওয়ার কোনো শেষ নেই। হঠাৎ কোথা থেকে যেন আমার কাঙ্ক্ষিত মানুষটা বের হলো, আর সে আর কেউই না, আভি। হাতে একটা গিটার নিয়ে গান গাইছে। ভাবতেও পারছি না ও আমাকে এত স্পেশাল ফিল করাচ্ছে। আমি সত্যিই অনেক ভাগ্যবতী মানি এখন নিজেকে। ও গাইছে, তখনই একজন এসে ওর হাত থেকে গিটারটা নিয়ে গেল। আমি তাকিয়ে দেখি ওদিকে আরও অনেকজন বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, আর আভি গান গাইছে। এতক্ষণ আমি খেয়াল করিনি, কারণ তখন সেখানে অন্ধকার ছিল। এখন আলো দিয়াতেই সব আমার চোখে পড়ছে। আভি গান গাইতে গাইতে আমার সামনে লাভটার ভিতরে চলে আসলো। এখন আমি আর আভি একসাথে লাভের মধ্যে দাঁড়িয়ে আছি। আভি আমাকে ওর কাছে টেনে নিয়ে আবার গাইতে শুরু করল। আমি সত্যিই পাগল হয়ে গেছি আভি। তোমার এই রূপ দেখে আমি মুগ্ধ। আজ আমি খুব খুশি। থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসার জন্য। আমি থ্যাঙ্কসগুলো জমা রাখো। এখন থেকে এইরকম স্পেশাল তুমি প্রতিদিন ফিল করবে। বলেই আভি আমাকে নিয়ে নাচতে শুরু করল। বলেই শক্ত করে আমার হাত ধরল। বলেই আমরা নাচতে শুরু করলাম। এই রকম নাচানাচির পালা শেষ করে আভি আমার সামনে হাঁটু গেড়ে বসল, আর হাতে ছিল ওর একটা ফুলের আংটি। এই ফুলের আংটি দিয়ে তোমাকে প্রপোজ করছি। আস্থা, তুমি কি আমার আশুমনি হবে সারা জীবনের জন্য? আভি: হুম, কিন্তু 3টা শর্তে রাজি হব। আমি: কি শর্ত? আভি চিন্তিত হয়ে: প্রথম শর্ত, আমাকে বকবে না। দ্বিতীয়, আমাকে ছেড়ে কখনো যেতে পারবে না। তৃতীয়, আমাকে অনেক ভালোবাসতে হবে। আমি কোমরে হাত দিয়ে: আমি তোমার সব শর্তে রাজি। এখন বলো, তুমি রাজি কি না? আভি: আনন্দের সাথে রাজি আমি। বলেই আমি আভির দিকে হাত বাড়িয়ে দিলাম। ও আমাকে আংটি পরিয়ে দিল। তারপর আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। আর চারপাশ থেকে পিচ্ছি বাচ্চাগুলো আমাদের উপর গোলাপ আর গাঁদা ফুলের পাপড়ি ছিটাতে লাগল। আর ইনস্ট্রুমেন্টে লোকেরা রোমান্টিক গান বাজাতে শুরু করল। পরেই বাচ্চাদের সাথে আমরাও নাচানাচি করতে শুরু করলাম। আজ জীবনের প্রথম আমি এত খুশি, তা আমার ভালোবাসার মানুষটির সঙ্গে। আমি কখনোই ভাবতে পারিনি আমার জীবন যুদ্ধে আমি আভিকে এত কাছে পাব। আভি আমাকে এত ভালোবাসবে। মনে হচ্ছে আমার আর দুনিয়াতে কিছুই চাওয়ার নেই। আভিই আমার এখন সব। আমি আভির দিকে তাকিয়ে কথাগুলো ভাবছি। আর আভিও মগ্ন হয়ে বাচ্চাদের সাথে নাচতে ব্যস্ত। ওকেও বাচ্চা থেকে কম লাগছে না। একদম নিষ্পাপ বাচ্চা। কি হলো? কোথায় হারিয়ে গেলে? আভি, তুমি থাকতে আমার আর হারানোর জায়গা খুঁজতে হবে বুঝি? আমি। আভি মুচকি হাসি দিয়ে আমার কপালে চুমু দিল। সারা জীবন আমাতেই হারিয়ে যেও আভি। ফ্লাইটে সারা রাস্তা আমি আর আভি হাত ধরে আসছি। 1 মিনিটের জন্যও আভি আমার হাত ছাড়েনি। আমারও ওর হাত ধরে থাকতে ভালোই লাগছে। আভি, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমরা তো বাসায় যাব, তাই না? আমি: না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আভি ড্রাইভ করতে করতে
সারপ্রাইজ? আবার কি সারপ্রাইজ? আমি দেখতেই পারবে? আভি, তুমি আমাকে সারপ্রাইজ দিয়ে ভরিয়ে দিচ্ছ। আমার অবাকের কৌটা এত ভরে যাচ্ছে যে আমি আর অবাক হতেই পারবো না। আমি অবাক না হও, খুশি তো নিশ্চয়ই হবে। আভি, তাই? আচ্ছা দেখা যাক। আমি এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরই আভি যেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি নিজেই জানি না। ওকে জিজ্ঞেস করলে বলে সারপ্রাইজ, আর সারপ্রাইজ বললে নাকি মজাই চলে যায়। তাই আমিও আর ওকে কিছু বলিনি। দেখি কি সারপ্রাইজ আছে আমার জন্য। গাড়িটা হসপিটালে এসে থামল। আভি, হসপিটাল কেন? কেউ কি অসুস্থ? আমি চিন্তিত হয়ে, তুমি এত টেনশন করছো কেন? হসপিটাল মানেই যে কেউ অসুস্থ আর খারাপ কিছু। এটা তো নাও হতে পারে, তাই না? আভি, তাহলে এখানে কেন এনেছো? আমি, চলো গিয়েই দেখতে পারবে। বলেই আভি আমাকে নিয়ে হাঁটা শুরু করল। আমরা একটা কেবিনের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি আর আভি কেবিনে ঢুকতেই দেখি বাবা, পালিত বাবা, বিছানায় শুয়ে আছে চোখ বন্ধ করে। বাবা, বাবা, কি হয়েছে তোমার বাবা? আমি কাঁদতে কাঁদতে, আসুমনি, শান্ত হও, কিছুই হয়নি উনার। আভি, কিছু না হলে বাবা শুয়ে আছে কেন? ওমন করে। আমি, আসু মা, শান্ত হো, জামাই ঠিক বলছে আমার কিছুই হয়নি। বাবা চোখ খুলে, তাহলে তুমি হসপিটালে কেন? আমি, বাবার অপারেশন করা হয়েছে। এখন উনার সুস্থ হতে যতক্ষণ পরেই উনি আবার স্বাভাবিক হয়ে যাবে। আভি আমার কাঁধে হাত রেখে, আমি আভির দিকে তাকালাম। সত্যি এই লোক কখন কি করে বুঝাই যায় না। আমার বাবাকে আল্লাহর রহমতে উনি সত্যিই সুস্থ করে তুলল। উনার কথা উনি রেখেছেন। আমি মনে মনে, আমি তোমাকে বলিনি কারণ আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। সরি এই জন্য, আর রাগ করো না। আভি কান ধরে। আমি উনার কান থেকে হাতটা নামিয়ে বললাম, এই কাজের জন্য তুমি স্পেশাল শাস্তি পাবে। তাই নাকি? তা কখন পাব? রাতে? আভি কানে ফিসফিস করে। আমি রাগী চোখে ওর দিকে তাকালাম। অমনি আভি দুষ্টু হাসি দিল। যাক, আমার মেয়েটা এতদিন পর নিজের সুখ খুঁজে পেয়েছে। আভি ওকে খুব ভালোবাসে, ওর খুব খেয়াল রাখবে। আমি এখন নিশ্চিন্ত। বাবা মনে মনে, আচ্ছা চলো, এখন বাবাকে রেস্ট নিতে দাও, আমরা বরং পরে আসব। আভি, বাবার খেয়াল রাখবে কে? আমি, আরে মা তুই এত চিন্তা করিস কেন? এখানে জামাই সব ব্যবস্থা করে ফেলেছে। আমার চাওয়ার আগে সব তৈরি থাকে বুঝলি। তুই এখন চিন্তা বাদ দে তো। বাবা, সব কিছু তৈরি বলে যে নিজের খেয়াল রাখবে না এমনটা হলে কিন্তু চলবে না বলে দিলাম। আমি বাবার ক্লাস নিয়ে, বাবা, আভি, একে নিয়ে যাও তো, না হলে এখন আমাকে আমার মা হয়ে ইনস্ট্রাকশন দিতে শুরু করবে। আর তাতে বকা ফ্রি। বাবা, আরে আমি কি করলাম? আরও কিছু বলতে যাব তখনই আভি আমাকে টেনে নিয়ে চলে আসলো। আমার মেয়েকে ওই সামলাতে পারবে। বাবা হাসতে হাসতে, গাড়িতে, তুমি আমাকে নিয়ে আসলে কেন? তুমি বাবা একদম বাচ্চাদের মতো কোনো কথাই শুনতে চায় না। উনাকে ভালো করে বুঝি। আর কিছু বলার আগেই আভি আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। কিছুক্ষণ পর, বলেছিলাম চুপ করতে, কিন্তু করলে না।
তাই এই টেকনিক বের করলাম। এখন থেকে চুপ না করলে এমন করে চুপ করাবো। আভি, তাহলে তো সারাক্ষণ বকবক করব। আমি, তবে রে, বলেই আভি এগিয়ে আসতে লাগল। তখনই আমি ওকে আটকে বললাম, গাড়ি স্টার্ট করো, বাসায় যাব। আমি। আভি এক বুক হতাশা নিয়ে গাড়ি স্টার্ট করল। বাড়িতে আমি এসেছি দেখে যে সবার মুখখানা পেঁচার মতো হয়ে গেছে তা আমি ঠিকই বুঝতে পারছি। আমি মানেই তো ঝামেলা। কিন্তু দাদু কেন জানি মুচকি মুচকি হাসছে। ওই দিনের পর থেকে দাদুর কথাগুলো আমার রহস্যজনক মনে হচ্ছিল। কিন্তু আমি তা আর আভিকে বলিনি। তবে এখন দাদুকে আরও গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। আভি অনেক ক্লান্ত হয়েছিল, তাই ও এসেই ঘুমিয়ে গেছে, আমিও না খেয়েই ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে অফিসের কেবিনে দাদু, আরিফ আর নিহাল বসে আছে। আভি আর আস্থা এখন একে অপরকে ভালোবাসে। নিহাল, আমরা তো তাই চেয়েছিলাম, তাই না? দাদু, বলতে হবে। আরমান স্যার কি বুদ্ধি করে আভি স্যার আর আস্থা ম্যামের বিয়েটা দিয়েছে। আরিফ, এর ক্রেডিট তো সব যায় নিহালের উপর। ও যদি আস্থার সন্ধান আমাকে না দিত তাহলে তো আমরা কিছু করতে পারতাম না। দাদু, আমি আর কি করলাম? আভি যখন আস্থাকে কিডন্যাপ করে এনেছিল তখন আস্থাকে দেখেই বুঝতে পেরেছি একমাত্র আমাদের আস্থাই পারে আভির জীবন থেকে তুলি নামক ডাইনিকে সরিয়ে দিতে। নিহাল, কিন্তু এই বিয়ের জন্য তো আভিকে রাজি করানো তা ছিল সবচেয়ে টাফ। দাদু, কিন্তু যখন তুমি, দাদু আর আস্থা ওইভাবে রাস্তায় ঝগড়া করছিলেন তা দেখেই তো আভি রাজি হয়েছিল। নিহাল, আর এটাও তো আপনাদের প্ল্যান ছিল। নিহাল স্যার কি একটা ডিলের কথা বলে আভি স্যারকে সেখানে নিয়ে গেছেন আর প্ল্যান অনুযায়ী আরমান স্যার ওই রিকশাকে ধাক্কা মারে যাতে আস্থা ম্যাম আরমান স্যারের উপর ক্ষেপে যায় আর ঝগড়া শুরু করে দেয়। আর যেহেতু আভি স্যার আরমান স্যারকে টক্কর দেওয়া মতো কাউকে খুঁজছিল তাই তার মাথায় আস্থাকে নিহাল স্যার ঢুকিয়ে দিল। আরিফ, হ্যাঁ, দাদুর অ্যাক্টিং ছিল দেখার মতো, কি সুন্দর করে আস্থার সাথে ঝগড়া করল। আর যখন আভি আর আস্থা বিয়ে করে বাসায় আসে তখন আস্থাকে গ্রহণ না করার অ্যাক্টিং তাও যা ছিল, একদম অস্কার লেভেলের। আমি তো ভেবেছিলাম সত্যিই উনি গ্রহণ করবে না। নিহাল হাতে তালি দিয়ে, দেখতে আরমান চৌধুরী বলে কথা। দাদু ভাব নিয়ে, তবে হ্যাঁ, যখন কেবিনে বসে দাদু আস্থার পরীক্ষা নিবে বলছিল আর আস্থাকে যখন 1 কোটি টাকা দিয়ে পরীক্ষা করছিল তখন আমি খুব ভয় পেয়ে গেছিলাম। নিহাল, তা কি আমি নিব না? তোর উপর আমার ভরসা নাই। তুই কাকে আমার আদরের নাতির জন্য ঠিক করছিস আমি কি জানব না? দাদু, ইসস, এত ভালো একটা মেয়ে খুঁজে বের করলাম, আর তুমি আমাকেই কথা শোনাচ্ছ? তোমাদের না উপকার করাই ভুল হয়ে গেছে আমার। নিহাল, কি আমার উপর করলা? আস্থাকে তো আমার নাতি কিডন্যাপ করে এনেছিল, তার মানে আস্থাকে আমার নাতি খুঁজে বের করেছে। দাদু, ও তাই না? তাহলে শুনো, তোমার আর তোমার নাতির মাথার আস্থাকে আমি ঢুকিয়েছি। এমনি এমনি তোমার নাতি তো আস্থাকে বিয়ে করার মানুষ ছিল, আর এখন তো প্রেম করে বেড়াচ্ছে। আবার বড় বড় কথা। নিহাল, হইছে, এখন আর নিজের বড়াই করতে হবে না। তবে 1 কোটি টাকা দিয়ে মেয়েটা কি চালটাই না চালল। আমি তো এই মেয়ের ফ্যান হয়ে গেছি। এখন ও আমার নাতি আর আমার পরিবারটাকে ঠিক করুক, এটাই আমি চাই। দাদু চোখ ছল ছল করে। দাদু আস্থা পারবে।
নিহাল দাদুর কাঁধে হাত রেখে। ধন্যবাদ নিহাল আস্থাকে আভির জীবনে আনার জন্য। ছেলেটা সেই ছোটবেলা থেকে আমাকে ভুল বুঝে আসছে। আমি নাকি ওর মাকে ওর বাবার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছি। কিন্তু বিশ্বাস কর, আমি কিছুই করিনি। আমি ওর মা বাবাকে আলাদা করিনি। হ্যাঁ, আমি ওর মার সাথে ওর দেখা করতে দেইনি, কারণ তখন ওর মা বাবার মধ্যে এমন ঝগড়া চলছিল যা ও দেখলে সহ্য করতে পারবে না। শুধু ওর শিশুকালে যাতে খারাপ না পড়ে, তাই আমার এই কাজ করা। কিন্তু এখন ওইসবের জন্য ও আমাকে দোষারোপ করে। আমি তো জানিও না ওর মা বাবার মধ্যে ঝগড়াটা কি নিয়েছিল। শুধু একদিন শুনি ওরা ডিভোর্স নিবে, কিন্তু কেন সেটা ওরা কেউই আমাকে বলেনি। অনেক বুঝানোর চেষ্টা করেছিলাম ওদের, অন্তত ছেলের মুখ চেয়ে সব ঠিক করে নেও, কিন্তু ওরা আমার একটা কথা শুনল না। আমি কিছুই করতে পারলাম না ওদের ডিভোর্স নেওয়া থেকে। শুধু ওদের এইসব থেকে আভিকে আটকাতেই আমি আভিকে দূরে পাঠিয়ে দেই। তুলি ওকে ব্যবহার করতে চেয়েছিল। তুলি ভালো মেয়ে না, ও আভির সাথে ওর টাকার জন্য ছিল। তবুও আমি ওকে আভির জন্য মেনে নিতাম, কিন্তু তুলি আভিকে ভালোবাসে না। যে লোকটা ওকে ভালোবাসে না, আমি সেই লোকের সাথে কি করে আমার কলিজার টুকরার বিয়ে দেই বল? তুলি ওর সেক্রেটারি হয়ে এই জন্যই এসেছিল যাতে ও আভিকে হাত করতে পারে। আভিকে ডুবাতে তুলি এসেছিল। ওকে কেউ প্ল্যান করে আভির জীবনে এনেছিল। তাই আমার যা করার করেছি শুধু ওদের আলাদা করার জন্য। কিন্তু এতে আমাদের সম্পর্ক আরও বিগড়ে গেল। আমি জানি না এখন ও আমাকে বিশ্বাস করবে কিনা, ওর আর আমার সম্পর্ক ঠিক হবে কিনা। কিন্তু আমার জীবনে একটাই ইচ্ছা, ও যাতে আমাকে একবারের জন্য হলেও দাদু বলে বুকে জড়িয়ে ধরে। বলেই দাদু কাঁদতে লাগল। দাদু, আপনি শান্ত হন। আমি আভির বেস্ট ফ্রেন্ড, কিন্তু যখন আপনি বললেন এই সব কথা আর আমার কাছ থেকে সাহায্য চাইলেন, তখন আমি রাজি হয়ে গেলাম। কেন জানেন? কারণ আভি শুধু আমার বেস্ট ফ্রেন্ড না, আমার ভাইও। ওর ভালোর জন্য আমাকে যদি হাজারো কথা লুকাতে হয়, তবে আমি তাই করব। ওকে ভালো রাখতে যদি আমার হাজারো মিথ্যা বলতে হয় বলবো। তবুও আভির জীবনে কোনো খারাপ আঁচ আসতে দিব না। নিহাল, এই জন্যই তো তোর কাছে সাহায্য চাইছি। আমি জানি তুই কখনো আভিরও খারাপ চাইবি না। দাদু। অন্যদিকে আমার ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে। আমি উঠেই ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। আভি এখনো ঘুমাচ্ছে। আমি তাই আর আভিকে ডাক দেইনি। আমি নিচে নেমে কিচেনে গিয়ে দেখি সার্ভেন্টরা রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছে। কিছু লাগবে ম্যাম? একজন সার্ভেন্ট। না, কিছু না, এমনি আসলাম। আপনারা আপনাদের কাজ করুন। আমি, ওকে ম্যাম, বলেই তারা আবার কাজে মনোযোগ দিল। আমি গিয়ে পুরো বাড়িটা ঘুরতে লাগলাম। আশ্চর্য ব্যাপার হলো, আমি এখনো আমার শ্বশুর বাড়ি ঘুরে দেখিনি। বাড়ির ঘোরার সময় আমি দেখতে পেলাম সিঁড়ির নিচে একটা ছোট্ট রুম আছে। মনে হয় স্টোর রুম। আমি কাছে গিয়ে দেখলাম রুমটা খোলা। তাই আমি কৌতূহল নিয়ে ঢুকে পড়লাম। সেখানে মাকড়সার জালে ভরা আরও বিভিন্ন প্রকার পোকামাকড়ের বাসা। সেখানে পুরনো আসবাবপত্র, বই আর নিউজপেপার ছাড়া আর কিছুই পেলাম না আমি। তবে বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করতে করতে একটা খুব দারুণ একটা জিনিস পেলাম। আমি শিওর আভি এইটা দেখলে খুব খুশি হবে। তাই আমি জিনিসটা নিয়ে পরিষ্কার করে নিয়ে রুমে চলে গেলাম। রুমে ঢুকে দেখি আভি নেই। ওয়াশরুম থেকে আওয়াজ শুনে পেলাম। মনে হয় ওয়াশরুমে আছে। অনেকক্ষণ পর আভি বের হলো। কি হলো?
তুমি কোথায় ছিলে? তোমাকে তো আমি ঘুম থেকে ওঠার পর থেকেই পাইনি। আভি, আভি, আমি খুব মজাদার একটা জিনিস পেয়েছি। দেখবে? আমি। কি পেয়েছ? আলাদিনের চেরাগ নাকি? আভি মজা করে। তার থেকেও বেশি কিছু। এইদিকে আসো, তোমাকে দেখাচ্ছি। বলেই আভিকে টেনে ধরে আমার পাশে বসালাম। এখন বলো কি পেয়েছ যাতে তুমি এত খুশি? আভি, এই দেখো, আমি একটা ছবির অ্যালবাম পেয়েছি। আর গেস হোয়াট? এইখানে তোমার ছবিও আছে। আমি অ্যালবাম আভির কাছে এগিয়ে দিয়ে, ওয়াও, তুমি কোথা থেকে পেলে এইটা? আভি আমার কাছ থেকে অ্যালবামটা নিয়ে তাতে হাত বুলাতে বুলাতে, আমি সিঁড়ির নিচে একটা রুম থেকে এইটা পেয়েছি। আর খুলে দেখলাম তোমার ছবি দিয়ে ভরা। আমি, তুমি কি করে জানলে এখানে আমার ছবি আছে? আভি ভ্রু কুঁচকে, কারণ আপনি ছোট থাকতে যেমন ছিলেন এখনও তেমনই আছেন মিস্টার কোবরা। বরং তার থেকে একটু বেশি কিউট। বলেই আভির গলার জড়িয়ে ধরলাম। তাই নাকি? আভি, তাহলে খুলে দেখি। আমি কৌতূহল নিয়ে, আচ্ছা, দেখো, এইটা আমার বাবা মা আর আমার অ্যালবাম। বুঝলা? এই ছবি যখন আমি হয়েছি তখন হসপিটালে বাবা আমাকে প্রথম কোলে নিয়েছেন আর মা তখন সেন্সলেস ছিল। আভি আমাকে ছবি দেখিয়ে, মাশাআল্লাহ, আমার বড় তো পয়দাই কিউট। আমি ছবিতে হাত বুলাতে বুলাতে, তো কি ভাবছ? হা? আভি ভাব নিয়ে, আচ্ছা, এইটা আপনার মা মানে আমার শাশুড়ি মা, তাই না? আমি একটা মহিলার ছবি হতে নিয়ে, হুম, উনি আমার মা। আভি ছবিটাতে হাত বুলাতে বুলাতে, আমি দেখলাম আভির চোখ ছল ছল করছে। হয়তো ও ওর মাকে অনেক মিস করে। আচ্ছা, মা কি এখনো বেঁচে আছে? আর থাকলেও কোথায় আছে? আমি মনে মনে, তোমার মা অনেক সুন্দর ছিল। আমি আভির কাঁধে হাত রেখে, হুম, দেখতে হবে কার মা। তুমি তো উনার ধারের কাছেও না। আভি, না হলে আর কিছুই করার নেই। এখন তো সব হয়ে গেছে। আমি ভাব নিয়ে, ওরে আমার দুষ্টু বউরে। আভি আমার গাল টেনে, আচ্ছা, পরেরগুলো দেখাও। আমি আভিকে তাড়া দিয়ে, দেখাচ্ছি। এই ছবি যখন আমি প্রথম হামাগুড়ি দেই, আর যখন আমি হাঁটতে শিখি মা আর বাবা তখন আমাকে পার্কে হাঁটতে নিয়ে যান, তার ছবি। আভি, আভি এইভাবে আমাকে ওর সব ছবি দেখালো। ও খুব উত্তেজনার সাথে আমাকে ওর ছবি আর ছবির পিছনের রহস্যগুলো বলল। আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম। আভি ছোটবেলা খুব শান্ত ছিল যা বুঝতে পারলাম। কিন্তু পরিস্থিতি ওকে এমন বানিয়ে দিয়েছে। আসুমনি? আভি, হুম, বলো। আমি, কি ভাবছ? আভি, ভাবছি আমার ছেলে হলে আপনার মতো হবে নাকি আমার মতো। আমি ভাববার নাটক করে, কে বলছে ছেলে হবে? মেয়ে হবে আর সে হবে তোমার মতো। আভি, আমি ছেলে চাই, তাও আবার তোমার মতো। আমি কোমরে হাত দিয়ে, না মেয়ে, তোমার মতো। আভি, না ছেলে, তোমার মতো। আমি। এই রকম করে আমরা কিছুক্ষণ ঝগড়া করলাম। ঝগড়া করতে করতে দুজনই হাঁপিয়ে পড়লাম। আচ্ছা, আল্লাহ যা দেয় তাতেই খুশি। আর যে যার মতো ইচ্ছা তার মতো হবে। খুশি? আভি হাঁপাতে হাঁপাতে, হুম, খুশি। এখন আমাকে বাকি ছবিগুলো দেখান। আমি হাঁপাতে হাঁপাতে, আচ্ছা, এইটা।
বলেই আভি থেমে গেল। আভি, আমি কাঁধে হাত রেখে, এইটা কি? এইটা আমাদের লাস্ট ছবি ছিল, যাতে আমি এত হ্যাপি ছিলাম। তখন আরমান চৌধুরী আমাদের মেনে নিয়েছিল, আর এই কারণে মা অনেক খুশি হয়েছিল। কিন্তু কে জানতো ওইসব ছিল আমাদের সুখী পরিবারকে আলাদা করার একটা চাল। আমাদের তিনজনের জীবন উনি নরক বানিয়ে ছেড়েছেন। উনাকে যে করেই হোক আমি শাস্তি দিয়েই ছাড়ব। কথাগুলোর সাথে যেন আভির চোখগুলো দিয়ে আগুন বের হচ্ছে। বদলা নেওয়ার আগুন, যে আগুনে ও যাকে পায় তাকেই জ্বালিয়ে শেষ করে দিবে। আভির এই চেহারা দেখে আমার ভয় হতে শুরু করল। ও না জানি কি করে বসে। অনেক সাহস নিয়ে ওর কাঁধে হাত রেখে বললাম, আভি, দাদুকে তুমি যতটা খারাপ ভাবছ উনি কিন্তু ততটাও খারাপ না। আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। আভি আমাকে চিৎকার করে বলল, চুপ, একদম চুপ। ওই ব্যক্তির সাফাই আমাকে শোনাতে এসো না। আর একটা কথা আস্থা, আমি তোমাকে যতটুকু ভালোবাসি তার থেকে বেশি ওই ব্যক্তিকে ঘৃণা করি। তাই যেই ওই ব্যক্তির সাফাই দিতে আসবে আমি তাকেও ঘৃণা করব। আর তা যদি তুমি হও আমার সমস্যা নেই। বলেই আভি সেখান থেকে চলে গেল। আমি সেখানেই বসে রইলাম। আজও আভি আমাকে ওই দিনের মতো রাগ দেখালো। আমি তো যা বলছি সত্যিই। মাঝে মাঝে আমাদের চোখ ঘৃণায় অন্ধ হয়ে যায়। আর এখন আভির চোখও ঘৃণায় অন্ধ হয়ে গেছে। কিন্তু আভি তুমি ভুল করছো। আমার কেন জানি মনে হচ্ছে দাদুকে তুমি যতটুকু ঘৃণা করো দাদু ততটা ঘৃণা প্রাপ্য না। তবে আজ তুমি আবার আমায় কষ্ট দিলে। অন্যদিকে দাদু আভি যদি জানে তুমি আস্থাকে আভির জন্য ঠিক করেছ, তাহলে কিন্তু আভি আস্থাকে ও ঘৃণা করবে। নিহাল, এই জন্যই তো আমি চাই আভি আস্থাকে এমনভাবে ভালোবাসুক, যাতে করে ও কিছুতেই আস্থাকে ঘৃণা করতে না পারে। আর ঘৃণা করা তো দূর, আস্থাকে ছাড়া যেন ও বাঁচতেই না পারে। ওর যেন দম বন্ধ হয়ে যায় আস্থাকে ছাড়া। এত ভালোবাসা ওদের মধ্যে জাগাতে হবে। এখন দেখার পালা কি হয়। দাদু, আরমান স্যার, আভি স্যার কি আস্থাকে এমনভাবে ভালোবাসতে পারবে? আরিফ, যদি ভালোবাসতে পারে তাহলে ওর কপাল ভালো। আর ও যদি আস্থাকে হারায় তাহলে ওর চেয়ে দুর্ভাগ্যবান আর কারো হবে না। দাদু, সারা রাত পার হয়ে গেছে আভি এখনো আসলো না। কালকে রাতে যে বের হয়ে গেল এখনো আসছে না। আমি কাল রাত থেকে অপেক্ষা করে আছি কিন্তু ওর কোনো নামগন্ধও নেই। এত কিসের রাগ ওর? একদিন এই রাগের কারণে না আমাদের সমস্যা হয়। প্রায় দুপুর হতে চলল আভির এখনো কোনো খোঁজ খবর নেই। উনার ফোন রাত থেকেই বন্ধ। তাই নিহাল ভাইয়াকে ফোন করলাম, উনিও কিছুই জানেন না। আর কক্সবাজার থেকে আসার পর থেকে নাকি উনার সাথে আভির কোনো কথাই হয়নি। উনিও ট্রাই করছে কিন্তু আভির ফোন বন্ধ। অন্যদিকে আরিফ বা মিস সাবিনা কিছুই জানে না এইসবের। অনেক হয়েছে, উনি রাগ দেখাতে পারে, আমি কি পারি না? আমিও রাগ দেখাবো বলেই একটা স্যুটকেস নিয়ে বেরিয়ে পড়লাম। উনি বাসায় নেই তো আমি থেকে কি করব? আমিও চলে যাব বলেই বেরিয়ে পড়লাম। অন্যদিকে আভির যখন মন খারাপ থাকে তখন ও ওদের পুরনো বাসায় চলে আসে, যেখানে ওর বাবা মাকে মেনে নেওয়ার আগে ওরা থাকত। সেই বাড়িটা এখনো সেই রকম পড়ে আছে। আভি সবকিছু খুব যত্ন করে রেখেছে। ওর মা বাবার সব স্মৃতি এখানে রয়েছে। মা, আমি কি করে ওই লোকটাকে ভালো ভাবব বলো? ওই লোকের কারণে আজ আমি মা বাবা থেকেও অনাথ।
আভি ঘরের এক কোণে বসে আছে। মা, তোমাকে আমার থেকে, বাবার থেকে আলাদা করেছে যেই মানুষ, তাকে কি করে ঘৃণা না করে পারা যায় বলো? উনি শুধু তোমাকে আর বাবাকে আলাদা করেননি, উনি আমাকে আর তুলিকেও আলাদা করেছে। তুমি তো জানতে আমি তুলিকে কত ভালোবাসতাম। উনি তুলিকে আমার জীবন থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করেছে। তুলিকে ধমকি দিয়েছে যাতে আমার জীবন থেকে চলে যায়। আর তা না করলে উনি নাকি তুলির মা বাবাকে মেরে ফেলবে। আর জানো, এই সব কিছু আমি নিজের কানে শুনেছি আর নিজের চোখে দেখেছি। ওই ভিডিওতে যে উনি তুলিকে কিভাবে ধমকিগুলো দিয়েছেন। এর পরেও উনাকে ঘৃণা করব না। উনি ঘৃণার যোগ্য, শ্রদ্ধার না। আভি অনেকক্ষণ বসে থাকার পর খেয়াল করল অনেকক্ষণ হয়ে গেছে। আমি কাল রাতেও আস্থাকে অযথা বকা দিয়েছি। আস্থা যে কেন আরমান চৌধুরীর তরফে কথা বলছিল, ওর ওই সব কথার কারণে আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি। আর আবারও ওকে কথা শুনিয়ে আসলাম। মানুষ ঠিকই বলে রাগের কারণে মাথা কাজ করে না। রাগের মাথায় ওকে কথাগুলো বলে অযথাই বকা দিলাম। না দিলেও পারতাম ওকে এতগুলো বকা। যাক, এখন ওকে মানাতে মানাতে আমার 12টা বেজে যাবে। এখন না জানি আবার কি করতে বলে। বাড়িতে সন্ধ্যায় আভি অনেকগুলো ফুলের তোড়া নিয়ে গেল আস্থার জন্য, যাতে ওর রাগ ভাঙ্গে। আস্থা, আস্থা, দেখো তোমার জন্য কি এনেছি। আভি সিঁড়ি দিয়ে যেতে যেতে শুধু হলো নতুন নেকামি। ঈশানী, আহা, এমন করে বলছো কেন? এখনই তো এদের বয়স। রোহান মুচকি হেসে। আয়ুষ শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। আভি দরজা খুলে ভিতরে গেল, কিন্তু আস্থা নেই। তাই আস্থাকে ওয়াশরুমে খুঁজল, কিন্তু আস্থা সেখানেও নেই। আস্থা, আস্থা, কোথায় তুমি? দেখো, সরি বলছি। আর হবে না। আস্থা। আভি বিভিন্ন জায়গাতে খুঁজতে লাগল। নিচে, মিস সাবিনা। আভি, জি। আভি, মিস সাবিনা, আপনি কি আস্থাকে দেখেছেন? আভি, ওই মেয়ে স্যুটকেস নিয়ে বেরিয়ে গেছে। আয়ুষ, বেরিয়ে গেছে মানে? আভি ভ্রু কুঁচকে। বেরিয়ে গেছে মানে তোকে ছেড়ে চলে গেছে। আয়ুষ বসে বসে ফোন টিপতে টিপতে। তোকে কে বলছে? আভি আয়ুষের সামনে দাঁড়িয়ে। আমি দেখেছি। অবশ্য এইটা তো হবারই কথা। আয়ুষ, এইটা হবার কথা মানে? আভি রাগে। মনে যদি এখন থাকে প্রাক্তন, তাহলে কি আর মনে ধরে নতুনজন? আয়ুষ আভির দিকে তাকিয়ে। আয়ুষ বলেই আভি চিৎকার করে আয়ুষের কলার চেপে ধরল আভি। সবাই দৌড়ে আসলো আভি আর আয়ুষকে আটকাতে। তখন আয়ুষ ওদের না বলে দিল। চিৎকার করছিস কেন? ও কি জানে তোর আর তুলির মধ্যে সম্পর্ক কতটা গভীর ছিল? আর এইটা যদি ও জানতে পারে তাহলে তোদের সোকল্ড ভালোবাসা থাকবে? আয়ুষ। আভি আয়ুষকে ছেড়ে দিয়ে বলল, ওর আমার মধ্যে কি থাকবে আর কি থাকবে না তা নিয়ে তোর চিন্তা করতে হবে না। আর আমার প্রাক্তন আর আমার নতুন নিয়ে তোর মাথা ব্যথা না করলেও চলবে। বলেই আভি যেতে লাগল। প্রাক্তনের জন্য নতুনকে কষ্ট দিস না। আর যদি দিস তাহলে ভাবিস না ও একা। ওর চোখের জল মুছতে আরও মানুষ আছে। আয়ুষ, তোর আস্থার চোখের জল মুছতে হবে না। ওর জন্য আমি একাই যথেষ্ট। আভি, দেখি কতদিন থাকে। আয়ুষ, আস্থাকে আমি যতই কষ্ট দেই না কেন, দিন শেষে ভালোবাসাটা আমিই দিব।
আর আমার ভালোবাসা ছেড়ে আস্থা কখনো যেতে পারবে না, যতই চেষ্টা করুক। যদি বিশ্বাস না হয় চেষ্টা করে দেখতে পারিস। আমি তোকে অনুমতি দিলাম। কিন্তু আমি জানি আমার আস্থা শুধু আমাকেই ভালোবাসে আর সারা জীবন ভালোবেসে যাবে। এইটা আস্থার প্রতি আমার বিশ্বাস। আভি, আস্থাকে এত বিশ্বাস করিস? আয়ুষ, নিজের থেকেও বেশি আস্থার উপর আমার আস্থা আছে। বলেই আস্থাকে খুঁজে বের করার জন্য বাসা থেকে বেরিয়ে গেল আভি। উপর থেকে দাদু, যাক, হতচ্ছাড়া নাতি আমার আস্থার প্রেমে অন্ধ হয়ে গেছে। এখন দেখি পরিস্থিতি কোথায় নিয়ে যায় ওদের ভালোবাসার ঘুড়িকে। কিন্তু আয়ুষের কথা শুনে মনে হল ও আস্থাকে ভালোবেসে ফেলেছে। এইটা কি হল? আমার দুটো অপদার্থ নাতি আস্থার জন্য পাগল। এইদিকে একটাকে সামলাতে সামলাতে আসুর জান যায়। আর এখানে বোনাস হিসেবে দেবরও। আস্থা দেখ কি করে সামলাবে। কিন্তু আসলেই তো আস্থা কোথায় গেছে? নিহালকে বলেছে? আর জানলেই আমার কি? নিজে খুঁজে বের করুক, দেখুক বউ কোনো গ্রহের প্রাণী। তবে মেয়েটাকে আমার হেব্বি ভালো লেগেছে। মাত্র কয়দিনে সবকিছু ঠিক হতে শুরু হলো। তবে অতীত চলে আসলে না জানি আবার কি হয়। দাদু মনে মনে। সারা রাত আভি আস্থাকে খুঁজেছে কিন্তু পায়নি। হসপিটাল থেকে শুরু করে ওর পালিত বাবার বাড়ি সব খুঁজা শেষ। মাথা একদম কাজ করছে না। কোথায় চলে গেছে মেয়েটা? আমি কি মার মতো ওকেও হারিয়ে ফেললাম? না না, এটা হতে পারে না। আভি রুমে বসে বসে এইসব কিছু ভাবছে, তখনই ওর ফোনে একটা কল আসে। হ্যালো, আভি চৌধুরী বলছি। আপনি? আভি, আমি ওসি বলছি। জি, ওসি সাহেব বলুন কি খবর? সব ঠিক আছে? আসলে স্যার, আপনার ওয়াইফকে একটু সাবধানে রাখবেন। ওসি, কেন? আভি চিন্তিত হয়ে। আসলে যে মহিলাটা মারা গেছে সেই মহিলা একজন চোর ছিল। ওসি, তা তো আমি জানি, এতে বিপদ কি? আভি, আসলে আমরা ওই মহিলার কাছ থেকে একটা ব্যাগ পেয়েছিলাম। আর সেই ব্যাগ থেকেই আপনার স্ত্রীর ফোনটা পেয়েছিলাম। ওসি, হুম, ও বলেছিল ওই মহিলা নাকি ওর ব্যাগ চুরি করেছে। তার সাথে এইটার সম্পর্ক কি? আভি, আসলে ওই ব্যাগটা আমরা ভালো করে চেক করার পর আমরা সেখানে একটা ট্র্যাকিং ডিভাইস পাই। আর সেই ডিভাইস থেকে আমরা জানতে পেরেছি যে ওই ডিভাইস যার কাছে থাকবে তাকেই মারার প্ল্যান করা হয়েছিল। কিন্তু ভুলবশত সেই মহিলাটা মারা যায়। আসলে এইটা অ্যাক্সিডেন্ট হলেও ওইটা একটা মার্ডার প্ল্যান ছিল আপনার স্ত্রীকে মারার জন্য। আপনার স্ত্রীর ভাগ্য ভালো ছিল যে উনার ব্যাগ চুরি হয়ে গেছিল আর সেই কারণে উনি এই যাত্রায় বেঁচে গেছেন। কিন্তু উনাকে নিরাপদে রাখবেন, কারণ যে এত বড় প্ল্যানিং করতে পারে সে কিন্তু আরও কিছু করতে পারে আপনার স্ত্রীকে মারার জন্য। যদি বলেন আমরা প্রোটেকশন দিতে পারি। ওসি, না থাক, তার দরকার হবে না, আমিই পারবো আমার স্ত্রীকে রক্ষা করতে। কিন্তু আপনি এত কিছু কি করে জানেন? আভি, আমরা ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করি। আর ড্রাইভারটা একজন কিলার ছিল যে ড্রাইভার সেজেছিল। উনিই বলেছেন এই ট্র্যাকিং ডিভাইস যার কাছে থাকবে তারই মার্ডার করতে। কিন্তু উনি চিনত না যে কাকে খুন করার জন্য ওকে ভাড়া করার হয়েছে। ওর কাছে শুধু একটা ট্র্যাক করার ডিভাইস ছিল। আপনার ভাগ্য ভালো ছিল যে কোনো ছবি দেয়া হয়নি। না হলে এখন সেখানে সত্যিই আপনার স্ত্রীর মৃত্যুদেহ থাকত। ওসি,
আস্থার মৃত্যুর কথা শুনে আভির হাত পা কাঁপা শুরু করল। একটু ভুল হলেই আজ ভালোবাসার মানুষের লাশ পড়ে থাকত। মিস্টার আভি, আপনি কি শুনছেন? ওসি। জি। জি বলেন। এখন ওই ড্রাইভার কোথায়? আভি। সরি মিস্টার আভি, উনি আজ সকালেই জেলে থাকাকালীন মারা গেছে। ময়নাতদন্তের জন্য ওর লাশ পাঠানো হয়েছে। আর আমি আপনাকে সব জানালাম। এখন আমরা আরও কিছু ইনভেস্টিগেশন করব। ওসি। জি। প্লিজ করেন। আর শুনুন, প্লিজ আমাকে ওই ড্রাইভারের একটা ছবি দিবেন। আভি। আচ্ছা, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। বলেই ওসি ফোনটা কেটে দিল। আভি ওসির কথা শুনে বসে পড়ল। তখনই টিং করে একটা শব্দ করে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো। আভি মেসেজ খুলেই দেখল সেই ড্রাইভার। কিন্তু কে এই ড্রাইভার সেটাই আমি তো ওকে চিনি না। তাহলে কে উনি? আর আস্থাকে মারার চেষ্টা কে করতে পারে? আস্থাকে মারার জন্য ট্র্যাকিং ডিভাইস কেন ব্যবহার করতে চেয়েছিল? চাইলে তো ছবি দিয়েই ওকে মারার চেষ্টা করতে পারত, কিন্তু করেনি। তাহলে কি চায় ও? এইটা ভাবতেই হোয়াটসঅ্যাপে আরেকটা মেসেজ আসে। মেসেজটা এমন: মিস্টার আভি চৌধুরী, কি ভাবছ? ট্র্যাকিং ডিভাইস দিয়ে কেন মারতে চাইলাম? তোমার স্ত্রীর ছবি থাকা সত্ত্বেও? দাঁড়াও, এর উত্তর আমি দিচ্ছি। এত কষ্ট করে তোমাকে ভাবতে হবে না। আসলে কি বলো তো, এত সহজে তোমার স্ত্রীকে মারব না। ধীরে ধীরে ওকে শেষ করব। এইটা তো শুধু ট্রেইলার ছিল, পিকচার তো আবি বাকি হ্যায় মেরি জান। আমি চাই তুমি ভয় পাও, তোমার স্ত্রীকে হারানোর ভয়। আর ভয়ের একটু ছোট্ট নমুনা দেখলাম তোমাকে, তাই তোমার স্ত্রীকে মারলাম না। আর হ্যাঁ, যেই চোরটা তোমার স্ত্রীর ব্যাগ নিয়ে পালিয়েছে সেটাও আমারই লোক। আর যে মেরেছে সেও আমারই লোক। এইবার ভাবো, এত কিছু প্ল্যান যে করতে পারে সে আর কি করতে পারে? আর আমি কিন্তু এও জানি যে তোমার স্ত্রী এখন বাসায় নেই। আর তুমি জানোই না সে কোথায়, তাই না? কিন্তু আমি জানি সে কোথায়। বলবো কোথায়? থাক, তুমিই খুঁজে বের করো। বাই মেরি জান। নাম্বারে কল দিয়ে দেখলাম কিছুই হচ্ছে না। না, এই নম্বরের পিছে ঘুরে লাভ নেই। এইটা নকল। কিন্তু ও যদি সত্যি জানে আস্থা কোথায়, তাহলে ও কি আবার ক্ষতি করবে আস্থা? আমার আশুমনির আবার ক্ষতি করবে ও? শিট, আমি কেন আশুমনির সাথে ঝগড়া করতে গেলাম? আমি কেন কথা কাটাকাটি করতে গেলাম? আমি এখন কোথায় খুঁজব ওকে? নিহাল। নিহালকে একটা ফোন দেই। অন্যদিকে তুলি, তোমাকে যেই মেসেজ পাঠাতে বলেছিলাম পাঠিয়েছ? আবার বলতে? একদম আপনি যেইভাবে বলছেন সেইভাবে পাঠিয়েছি। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, আপনি আস্থাকে মেরে ফেলতে পারতেন কিন্তু মারেননি কেন? তুলি, আমি আভির ওর বাবার মতো হাল করতে চাই। যেমন করে ওর মা বাবাকে আলাদা করেছি আর ওর বাবাকে মরার অপেক্ষাতে ফেলিয়ে রেখেছি, ঠিক তেমনভাবে ওকেও মরার মতো করে ফেলে রাখব। তখন আরমান চৌধুরীর উপর সব দোষ চাপিয়েছিলাম, এখনও তাই করব। আস্থার মৃত্যুটাও আরমান চৌধুরীকে দোষী বানাব। আর বেচারা আভি ভাবে তুমি ওর দাদুর কারণে ওর জীবন থেকে চলে এসেছ। কিন্তু না, তোমাকে আভির জীবনে আমিই নিয়েছি আর আমিই তোমাকে ওর জীবন থেকে চলে আসতে বলেছি, যাতে আরমান চৌধুরী আর আভির সম্পর্ক আরও খারাপ হয়ে যায়। আর এইটাই তো আমি চাই। আর শোনো, তোমাকে বলেছিলাম না দেশ ছাড়তে? ছেড়েছ? হুম হুম, এত দিন তো দেশের বাইরেই ছিলাম।
আপনার জন্যই তো এই কয়দিনের জন্য আসতে হলো। এখন আবার পালাতে হচ্ছে। কতদিন এই চোর পুলিশ খেলবো বলেন তো? তুলি, যতদিন না আরমান, আভি আর আস্থাকে মারতে পারছি। আর তোমার কি? তুমি তো সব টাকা পেয়েই যাচ্ছ। আচ্ছা, যা করার করুন তো। এখন ফোন রাখি, আমার ফ্লাইট টেক অফ করবে। তুলি, রাখো বলেই ফোনটা কেটে দিল। নিহাল, নিহাল, আস্থা কোথায় জানিস? আভি চিন্তিত হয়ে, কি হয়েছে তোদের বলতো? কাল রাত থেকে দুপুর পর্যন্ত আস্থা 1000 বার ফোন দিয়ে জিজ্ঞেস করছে তুই কোথায়। এখন তুই ফোন দিয়ে জিজ্ঞেস করছিস আস্থা কোথায়? আর তুই কি মানুষ? মেয়েটাকে না বলে চলে গেলি? তুই জানিস আস্থার তোর জন্য টেনশন করতে করতে কি অবস্থা হয়ে গেছে। কেমন বেপরা তুই। মেয়েটা আমাকে ফোন দিয়ে কি কান্না, তোকে খুঁজে পাচ্ছে না বলে। আর তুই ওকে কষ্ট দিচ্ছিস। নিহাল, ভাই, যত বকা দেয়ার পরে দিস আমি মাথা পেতে নিব, কিন্তু এখন দয়া করে আস্থার কোনো খবর আমাকে দে প্লিজ। আমার খুব টেনশন হচ্ছে। আভি, আচ্ছা, দেখছি আমি কি করতে পারি। নিহাল, আচ্ছা বলেই আভি ফোনটা রেখে দিল। আমি তো চাই তুই আস্থার জন্য এমন পাগল হয়ে যা, কিন্তু সত্যি আস্থা কোথায় গেছে? নিহাল মনে মনে। আভি বসে বসে ভাবছে কে আস্থার ক্ষতি করতে পারে। কে আস্থাকে আমার জীবন থেকে সরিয়ে ফেলতে চায়? আরমান চৌধুরী? না, উনি এতটাও নিচে নামবে না। তাহলে যদি উনি না হয় তবে কে হতে পারে? পরেই আভি উঠে ওদের কক্সবাজারের তোলা সব ছবি দেখতে শুরু করল। এই ছবিগুলোর মধ্যে কিছু তো একটা পাব, কিছু তো একটা খুঁজে পাব আমি। খুঁজে বের করতেই হবে আমার। আভি খুব গভীরভাবে সব ছবি পর্যবেক্ষণ করতে লাগল। প্রায় অনেকগুলো ছবি দেখার পর আভির একটা ছবি দেখে চোখ কপালে উঠে গেল। ও এইখানে কি করছে? তার মানে ও আমাদের উপর লক্ষ্য রাখছিল। আর ওই তাহলে আস্থার ব্যাগে ট্র্যাকিং ডিভাইস রেখেছিল। তোমাকে আমি ছাড়ব না। অনেক কষ্টে তোমাকে খুঁজে পেয়েছি তুলি। ছবিতে দেখা যাচ্ছে তুলি আস্থার দিকে তাকিয়ে আছে আড়াল থেকে। আভি একজনকে ফোন দিল। হ্যালো, আমাকে একটা মেয়ের ইনফরমেশন জোগাড় করে দিতে হবে। আভি, কার? স্যার, লোকটা। তুলি, আমি ছবি পাঠাচ্ছি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করো ও কোথায়। আভি, জি স্যার। লোকটা। আভি ফোনটা রেখে, তুলি তুমি কি এর পিছনে আছো? কেন করলে তুমি এইটা? আরমান চৌধুরী তোমাকে যেতে বাধ্য করেছে বলে তুমি তার বদলা নেওয়ার জন্য আস্থার ক্ষতি করতে চাও? নাকি আমি আস্থাকে ভালোবাসি বলে তুমি ওকে আমার কাছ থেকে সরিয়ে ফেলতে চাও? তুমি কি রাগ করেছ তোমাকে ভুলে আমি আস্থাকে ভালোবাসি বলে? আমার কাছে তোমার মূল্যটা ঠিক আগের মতোই আছে, কিন্তু আমি আস্থাকে ছাড়তে পারবো না। ওকে আমি খুব ভালোবাসে ফেলেছি, হয়তো তোমার থেকে বেশি। এখন আস্থাই আমার সব, কিন্তু আমি তোমাকে ভুল করতে দিব না, আস্থার ক্ষতি করতে দিব না। হ্যালো ডালিয়া। নিহাল, আরে আজ সূর্য কোথা থেকে উঠেছে? সকাল সকাল আপনি আমাকে ফোন দিলেন? ডালিয়া, একটু দরকার ছিল এই আর কি। নিহাল, ওইটাই তো, কিছু দরকার হলেই আপনার আমার কথা মনে পড়ে। এমনি এমনি তো আপনি আমাকে ফোন দেওয়ার মানুষ না। বলুন কি দরকার আছে? ডালিয়া নিরাশ হয়ে,
এমন করে বলছো কেন? নিহাল অবাক হয়ে। কেমন করে বললাম? আচ্ছা ছাড়ুন তো, বলুন কি দরকার? ডালিয়া, আসলে তুমি কি জানো আস্থা কোথায়? নিহাল, কেন, কি হয়েছে আস্থার? কোথায় আস্থা? ডালিয়া চিন্তিত হয়ে। আসলে আভি আর আস্থার একটু মনমালিন্য হয়েছে। এখন আস্থা যেন মন খারাপ করে কোথায় চলে গেছে। নিহাল, মন খারাপ থাকলে তো আস্থা একটা জায়গাতেই যায়। ডালিয়া, কোনো জায়গাতে? নিহাল, অনাথ আশ্রমে। ওখানে গিয়ে খুঁজতে পারেন। আমার জানা মতে ও সেখানেই থাকবে। ডালিয়া, ওহ, ধন্যবাদ ডালিয়া। নিহাল, আচ্ছা, তাহলে এখন রাখি। ডালিয়া, এই শুনো, শুনো। নিহাল, হুম। ডালিয়া, তুমি কি এই শুক্রবার ফ্রি আছো? নিহাল, কেন? ডালিয়া কৌতূহল নিয়ে। আসলে এমনি একটু বের হতাম তোমাকে নিয়ে। নিহাল, আমি ফ্রি। ডালিয়া এক্সাইটেড হয়ে। আচ্ছা, তাহলে আমি তোমাকে তোমাদের বাড়ির মোড় থেকে পিক করব। নিহাল, আচ্ছা, বলেই ডালিয়া ফোনটা কেটে দিল। ইস, ইস, নিহাল আর আমি সারাদিন একসাথে। কি মজা হবে। ডালিয়া মনে মনে। হ্যালো আভি। নিহাল, হুম। আস্থার কোনো খবর পেলি? আভি চিন্তিত হয়ে। আস্থাকে কি অনাথ আশ্রমে খুঁজেছিস? নিহাল, শীত, সব খুঁজেছি, শুধু ওই জায়গাটা বাদ পড়ে গেছে। আভি মাথায় হাত দিয়ে। গিয়ে দেখ, হয়তো ও সেখানে থাকতে পারে। নিহাল, ওকে, এখন রাখছি। বলেই ফোনটা রেখে আভি বেরিয়ে গেল। অন্যদিকে খালা আমাকে খাওয়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু আমার গলা দিয়ে কোনো খাবার নামছে না। আভির কোনো খবর আমি জানি না। ও কি বাসায় ফিরল না কিছুই বলতে পারছি না। এইদিকে কাউকে ফোনও দিতে পারবো না, তাহলে সবাই জেনে যাবে আমি এখানে। কালকে এখানে আসার পর স্যুটকেস করে বাচ্চাদের জন্য খেলনা আর কিনে আনা জিনিসগুলো দিলাম। মন ভালো না থাকলেও ওদের এই হাসি মাখা মুখ দেখলে খুব ভালো লাগে আমার। তাই তো সব সময় এইখানে চলে আসা। আমার বিয়ের কথা আমি খালাকে বলতেই উনি অবাক। উনি জিজ্ঞাসা করছে আমি খুশি আছি কিনা, কিন্তু আমি কি সত্যি খুশি আছি? উনাকে তো সুখী আছি বলে চালিয়ে দিলাম, কিন্তু নিজেকে কি করে চালাবো? আভি আমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে, কিন্তু ওর এই হঠাৎ রাগ আর হঠাৎ অবহেলা আমাকে খুব কাঁদায়। আমার খুব খারাপ লাগে। আভিকে কেন জানি অপরিচিত মানুষ লাগে আমার। আমি রুমে বসে বসে কথাগুলো ভাবছি, তখনই খালা আসলো। আশু, এখন তো খেয়ে নে। খালা, ভালো লাগছে না খালা। আমি অন্যদিকে মুখ করে। কাল দুপুর থেকে কিছু মুখে দিলি না। নে, আমি খাইয়ে দিচ্ছি। বলেই মুখে খালা খাবার তুলে দিল। আমিও আর না করলাম না, না হলে খালার সন্দেহ হতে পারে। কেমন মানুষ আমরা, অন্যর জন্য নিজের কষ্ট ধামাচাপা দেই। আমি বাগানে বসে আছি। এখন বিকাল প্রায়। আকাশ খুব মেঘলা, রাতে হয়তো ঝড় তুফান হতে পারে। বর্ষাকাল শুরু হয়ে গেছে, এখন শুধু বৃষ্টি আর বৃষ্টি। আমার মনের মতো এখন আকাশেরও কান্নার পালা। কেমন, তাই না? আমি বাগানের সিঁড়িতে বসে আছি, তখন কোথা থেকে যেন একটা কবুতর উড়ে এসে আমার কোলে বসে পড়ল। আমি তাকাতেই দেখলাম কবুতরের পায়ে একটা কাগজ বাঁধা। আমি কবুতরটিকে ধরে ওর পা থেকে কাগজটা খুলে হাতে নিতেই কবুতরটি উড়ে চলে গেল।
আমি কাগজটা খুললাম। কাগজটা একটা চিঠি। কিন্তু এই ডিজিটাল যুগে চিঠি কে লিখে? আমি চিঠি খুলে দেখলাম সেখানে খুব সুন্দর করে লেখা আই অ্যাম রিয়েলি সরি। কথাটা আমার মাথার উপর দিয়ে গেল। আমি ভাবলাম হয়তো কেউ অন্য কাউকে সরি বলার জন্য কবুতরটি পাঠিয়েছে। আর আমি তা পেলাম। মুচকি হেসে কাগজটা ছিঁড়ে ফেললাম। আমি আবারও বাগানে বসে আছি, হঠাৎ কোথা থেকে যেন আবার একটা কবুতর উড়ে এসে আবারও আমার কোলে এসে বসল। আমি আরও অবাক হলাম, কারণ এই কবুতরের পায়েও চিঠি। আমি খুলতেই দেখতে পেলাম, আর কখনো এমন হবে না। সরি আসুননি। দরকার হলে আমি এইবার 100 বার কানে ধরে উঠবস করব। চিঠি পড়েই আমি বুঝে গেছি এইটা আর কেউ না, আমারই গুণধর স্বামী। বাহ, কি উপায় বের করলো আমাকে সরি বলার। ইমপ্রেসিভ। কিন্তু আমি ক্ষমা করছি না। আমি সেই চিঠিটিও ছিঁড়ে ফেললাম। ফেলে সেখান থেকে উঠে যেতে লাগলাম। তখনই অনেকগুলো বেলুন নিয়ে আমার সামনে কেউ আসলো। বেলুনগুলোর কারণে চেহারা ডেকে থাকায় আমি চিনতে পারছি না। কিন্তু আমি জানি লোকটি আর কেউ না, আভি। পরেই পিছন থেকে অনেকগুলো কবুতর উড়তে শুরু করল। আমি অবাক হইনি বললে চলবে না। আমি অনেক অবাক হয়েছি। বলতে গেলে খুব অবাক হলাম। কিন্তু তবুও চুপ করে আছি। রাগী চেহারাটা এখনো বজায় রাখতে হবে। কি হয়েছে, এইভাবে বসে আছেন কেন মিস্টার চৌধুরী? আমি মিস্টার চৌধুরী কবে থেকে হলাম? আমি তো আভি, তোমার কিউট বর। আভি দাঁত বের করে হাসি দিয়ে। ও তাই নাকি? যে আমাকে অকারণে বকে, শুধু শুধু আমার উপর চিৎকার করে, আমার তো সন্দেহ হয় আমি কি সত্যি তার বউ। আমি কঠিন গলায়, আসুননি। আমি সত্যিই অনেক দুঃখিত। আমার তখন মাথা ঠিক ছিল না। এখন তো নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ক্ষমা চাইছি। আভি অনুতপ্ত হয়ে। ও তাহলে যখন আপনার মাথা ঠিক থাকে না তখন আপনি আমার উপর চিৎকার করবেন, আর যখন সব ঠিক হয়ে যাবে তখন আমাকে একটা সরি বলে দিবেন। এতই সস্তা হয়ে গেছি না আমি আপনার কাছে? আমি চিৎকার করে, তুমি ভুল বুঝছ। আমি সত্যিই খুব অনুতপ্ত। এখন প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ফিরে চলো আমার সাথে। আভি হাত জোর করে। আভি, আমি পুতুল না যেইটা দিয়ে তুমি খেলবে। আমি যাব না। আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে। তাহলে আমিও যাব না, এখানেই থাকব। আভি, তুমি যদি অনাথ আশ্রমে ঢুকো তাহলে আমি এখন থেকে বের হয়ে যাব। আমি অনাথ আশ্রমে ঢুকব না, কিন্তু আমি এখানেই বসে থাকব। বাগানে বসে থাকতে তো তোমার কোনো সমস্যা নেই। আভি, কেন বসে থাকবে তুমি? আমি বিরক্ত হয়ে। এইটাই আমার শাস্তি, ধরে নিতে পারো। বলেই আভি বাগানের রাখা চেয়ারে বসে পড়ল। তোমার যা মন চায় তাই কোনো। আমি কিছু বলবো না বলেই আমি ভিতরে গেলাম। অন্যদিকে বাচ্চারা আমার হাজবেন্ড দেখবে বলে বাগানে গেল। আভি এখন জাতীয় দুলাভাই হয়ে গেছে। খালাও সেখানে গেল, কিন্তু আমি রুমেই বসে আছি। তবে জানালা দিয়ে সব নেকামিগুলো দেখছি। কি স্বামী স্ত্রী যুদ্ধ চলছে। খালা আভির পাশে বসে। এত জিদ্দি মেয়ে কি করে সামলাও খালা? আভি মিন্টুকে কোলে নিয়ে। খবরদার আমি ভালো আপুকে কিছু বলবে না। মিন্টু আভির কোলে থেকেই। এই পিচি, তুই কিন্তু আমার কোলে বসে আছিস, আর আমার কোলে বসে আমাকেই চুপ করতে বলছিস, সাহস তো কম না। আভি মিন্টুকে চেতানোর চেষ্টা করে। তুমি শুধু আমার ভালো আপু,
আশু আপুর বর দেখে তোমার কোলে উঠছি, নাইলে কি আর উঠতাম? মিন্টু, তাই নাকি? আভি মিন্টুকে সুরসুরি দিয়ে, আচ্ছা মিন্টু, এখন গিয়ে খেলা করত, আমি তোর আশু আপুর বরের সাথে কথা বলি। খালা। পরেই মিন্টু আভির কোল থেকে নেমে খেলতে চলে গেল। আভি, কি হয়েছে তোমার আর ওর মধ্যে? খালা। পরেই আভি খালাকে সব খুলে বলল। এখন আমি কি করব খালা? কি করে ওর রাগ ভাঙ্গব? আভি, দেখো আভি, তুমি তো দেখছই আস্থা কেমন মেয়ে। ওকে কেউ অকারণে বকলে ও ভীষণ রেগে যায়। আর ও আমাকে সব কথা বলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। যেহেতু ও আমার থেকে তোমাদের ঝগড়া লুকিয়েছে, তার মানে ও কিন্তু অনেক কষ্ট পেয়েছে। এখন ওর রাগ কি করে ভাঙ্গবে সে তুমি জানো? এখন যদি তুমি আমার কাছ থেকে সাহায্য নেও তাহলে কিন্তু আস্থা বুঝে যাবে আর পরে আরও রাগ করবে। পরে আস্থাকে মানানো কিন্তু খুব কষ্ট হয়ে যাবে। খালা। না, না থাক খালা, আপনার কিছুই করতে হবে না। কোনো সাহায্য করতে হবে না। এমনি যথেষ্ট রেগে আছে, পরে আরও বেশি রেগে যাবে। আমিই দেখি কিছু একটা খুঁজে বের করি। আভি, আচ্ছা তাহলে করো। আমি বরং যাই, রাতে তোমাদের জন্য কিছু রান্না করি। নতুন বর এসেছে। খালা। আরে খালা, এত কষ্ট করতে হবে কেন? আভি, আরে এতে কষ্টের কি আছে? বলেই খালা চলে গেল। আভি বাগানে বাচ্চাদের সাথে কানামাছি, ক্রিকেট, ফুটবল আরও অনেক রকম খেলা খেলছে। আমি জানালা দিয়ে দেখছি আভির কাণ্ড। আভি আজও সেই প্রাণবন্ত হাসি হাসছে। মনে হয় আমি সব ভুলে গেলেও সেই প্রাণবন্ত করে ভুলব না। মনে হচ্ছে আমার মনে যেই রাগের বরফ ছিল তা গলে যাচ্ছে। এই হাসির আগে আমার রাগ সব সময় পানি হয়ে যায়। এত যখন দেখতে মন চায় তাহলে তো যেতেই পারো। আশু আপু। আমি কথা শুনে পিছনে তাকাতেই দেখি রাবেয়া। তুই বলে কলেজ থেকে স্টাডি ট্যুরে গিয়েছিলি? আমি সারা জীবন কি স্টাডি ট্যুরে থাকব? আজ একটু আগেই আসলাম। কেমন আছো তুমি? রাবেয়া, ভালো আছি। তুই? আমি আমারটা ছাড়ো, তুমি কি সত্যি ভালো আছো বলতো? সত্যিই কথা। রাবেয়া, কেন? তোর মনে হয় না আমি ভালো আছি? আমি রাবেয়া এসেই আমার গলা জড়িয়ে ধরল। আমি তখন জানালার পাশেই বসেছিলাম। ও আমাকে জড়িয়ে জানালার দিকে চেয়ারটা ঘুরিয়ে বলল, জানো, আমি না অনেক রোমান্টিক বই পড়ি। ওই যে দেখছো লোকটা, হাত দিয়ে আভিকে ইশারা করল, ওই লোকটার কাছে যাওয়ার জন্য যে মনটা ছটফট করছে তা কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি। রাবেয়া, আমি ওর কানে ধরে, খুব পেকে গেছিস তুই রাবেয়া। হ্যাঁ। আহ, আপু লাগছে। রাবেয়া ছুটার চেষ্টা করে। লাগুক। এখন বল, এইসব কথা থেকে জানলি? আমি আমি এইসব কথা থেকে জানি তা তোমার জানার দরকার নেই। তুমি শুধু এইটুকু জানো যে আমি তোমাকে যখন আমার জন্ম হয়েছে তখন থেকেই দেখে আসছি। তোমাকে খুব ভালো করেই জানি। হতে পারে তোমার সাথে তেমন চলাফেরা হয় না, কিন্তু তোমাকে চিনতে হলে আমার আর চলাফেরা লাগবে না। রাবেয়া। আমি ওর কথা শুনে চুপ করে আছি। দেখো আপু, আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে। যদি উনি কোনো ভুল করে থাকে তাহলে উনাকে শাস্তি দাও। দূরে চলে যেও না। আপন মানুষ দূরে চলে গেলে কেমন লাগে তা তুমি আর আমি কিন্তু ভালো করেই জানি। রাবেয়া, তাই বলে উনি যখন তখন আমার উপর রাগ করবে? আমি আপু, তুমিই তো বলো।
যাদের আমরা বেশি ভালোবাসি তাদের উপর বেশি রাগ করি। উনিও তোমাকে অনেক ভালোবাসে। আমি দেখেছি আজ উনি তোমাকে কত সুন্দর করে সরি বলছে। উনি সত্যিই অনুতপ্ত বলেই সরি বলছে। রাবেয়া, রাবেয়া, তুই যা ফ্রেশ হয়ে নে। আমি আভির দিকে তাকিয়ে, ওকে, আমি যাচ্ছি বলেই রাবেয়া চলে গেল। আমি একাধারে আভির দিকে তাকিয়ে আছি। রাতে খালা আভিকে খাবার খাইয়ে এসেছে। সাথে আমাকেও খাওয়াতে খাওয়াতে বুঝালো স্বামী স্ত্রীর মধ্যে এমন একটু হয়ই হেনতেন হাবিজাবি। আর কত কি, কিন্তু আমি আমার রাগে উটুট। একটুও নড়ছি না। আভিও বাগানে বসে আছে ও সেখান থেকে আমার রাগ না ভাঙিয়ে যাবে না। খালা গিয়ে খেতাবালিশ দিয়ে আসলো, সাথে কয়লো জ্বালিয়ে দিয়ে আসলো। আমার কেন জানি খুব খারাপ লাগছে আভির জন্য। আচ্ছা, আমার রাগটা কি বেশি বেশি হয়ে যাচ্ছে? তা হোক, তাতে কি? উনি তো নিজেই নিজেকে শাস্তি দিচ্ছে। আমি তো আর বলিনি বাগানের চেয়ারে গিয়ে ঘুমান। আমার কি, আমি শান্তি মতো ঘুমাবো বলেই ঘুমাতে গেলাম। মাঝরাতেই শুনতে পেলাম ঝড়ো হাওয়া বইছে। বাহিরে অনেক ঝড় তুফান হচ্ছে। তখনই হঠাৎ মনে হলো বাহিরে আভি। আমার কি যেন হলো বুঝতে পারলাম না। এক দৌড়ে চলে গেলাম ওর কাছে। আভির কথা চিন্তা করে যেন আমার রাগ সব পানি হয়ে গেল। আমি যে ওর উপর রাগ করে আছি সেটা আমি ভুলেই গিয়েছিলাম। হয়তো এইটাই ভালোবাসা। ভালোবাসার মানুষের কিছু হলে যে মাথা ঠিক থাকে না, আমি তা খুব ভালো করেই সেদিন বুঝতে পারলাম। আভি, আভি। আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে বাগানে আভিকে খুঁজতে খুঁজতে আভিকে দেখতে পেলাম না। অনেক খোঁজার পর দেখি আভি একটা গাছের নিচে কাচুমাচু হয়ে বসে আছে, হয়তো বৃষ্টি থেকে বাঁচার জন্য। কিন্তু ওর পুরো শরীর ঠান্ডায় কাঁপছে। আভি, আভি, কি হয়েছে তোমার? আমি গিয়েই আভিকে জড়িয়ে ধরলাম। আস্থা, আই অ্যাম রিয়েলি সরি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আভি, আরে রাখো তোমার সরি। আগে বলো, এত বৃষ্টি হচ্ছে তুমি ভিতরে যাওনি কেন? তুমি বলেছিলে না আমি ভিতরে গেলে তুমি অনাথ আশ্রম থেকে বেরিয়ে যাবে, তাই আর যাইনি। আভি কাঁপতে কাঁপতে, তা আমি তো বলেছিলাম আমাকে বকা দিতে না, সেটা তো ঠিকই দিয়েছ। আমি এই জন্যই তো শাস্তি পাচ্ছি। আভি, হয়েছে অনেক শাস্তি, এখন চলো। আমি আভিকে টানতে টানতে, তুমি ক্ষমা করছো? আভি আমার পিছু আসতে আসতে, হুম, কিন্তু এটাই লাস্ট বার। আমি, ইয়াহু, চলো। আভি, তুমি গাড়ি আনছো না? আমি, হুম। কেন? আভি, আমরা এখনই বাসায় যাব। তুমি ভিজা কাপড়ে থাকবে না। আর অনাথ আশ্রমে তোমার বয়সের কেউ নেই যে তুমি তার কাপড় পরে থাকবে। তাই এখন আমরা বাসায় যাব। ড্রেস চেঞ্জ না করলে তোমার ঠান্ডা লেগে যাবে। আমি, চলবে।